দেখে নাও, আমাদের এটা সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেছে। আমাদের মেনলি এই টিচিং অ্যাপটিটিউডের ফার্স্ট চ্যাপ্টারটা ছিল টিচিং এর কনসেপ্ট, অবজেক্টিভ, ঠিক আছে, বেসিক রিকোয়ারমেন্ট, লেভেল অফ টিচিং। আমাদের এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার, এটা আমাদের হয়ে গেছে। আজকে আমরা করব সেকেন্ড চ্যাপ্টার। দেখবে তোমার সেকেন্ড চ্যাপ্টারের যেটা নাম আছে, তোমার এই নামটা হবে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড, এখান থেকে প্রশ্ন সববারই আছে, অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স। এটা হচ্ছে আমাদের মেন চ্যাপ্টারের নাম। তার মানে হচ্ছে যে এখান থেকে প্রশ্ন যেগুলো আছে, আমি তো একটু পরেই বলছি কি টাইপ প্রশ্নগুলো আছে। তার মানে অ্যাডোলেসেন্ট লার্নার আর অ্যাডাল্ট লার্নার, আমাদের মেনলি এদের পার্থক্য বুঝতে হবে। আর এদের দেখবে তোমাদের এনটিএ নেট সিলেবাসে উল্লেখ করাই আছে যে তোমাকে এদের ফিচার্স বা বৈশিষ্ট্য বুঝতে হবে এই লেভেলে গিয়ে কিরকম। যেমন সাপোজ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স, মানে সোশ্যাল, ইমোশনাল আর কগনিটিভ, এই তিনটা হচ্ছে মেন জায়গা এদের, সোশ্যাল, ইমোশনাল আর কগনিটিভ ফিচার্স। তার মানে হচ্ছে যে একটা একটা কৈশোর ছাত্রের, যে ছাত্রটা কৈশোরে এক্সিস্ট করে, বিলং করে, আর একটা অ্যাডাল্ট লার্নার, তার মানে হচ্ছে আফটার কৈশোর, আফটার আফটার অ্যাডোলেসেন্স, যখন তার বয়স 18+ হয়ে গেল। তো এই দুটো ছাত্রের সামাজিক, প্রাক্ষবিক এবং প্রজ্ঞামূলক মানে জ্ঞানমূলক কি কি বৈশিষ্ট্য আছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা। আর ওইখানে ছোট্ট জায়গা আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ওটা আমি টাইম পেলে বলবো। আচ্ছা, এইভাবে দেখবে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার দেখবে হবে আমাদের ফ্যাক্টরস অফ টিচিং, মানে একটা টিচিং কে কি কি ফ্যাক্টর এক্সিস্ট করে সেই ক্লাসটা করতে হবে। যেমন তোমার লার্নার, সাপোর্ট ম্যাটেরিয়াল, এগুলো। আচ্ছা, তার আগে আছে আমাদের মেথড অফ টিচিং, অনেকগুলো মেথডস আছে। হুম, এখন তা নাকি? বুঝতে পারছো? হ্যাঁ, হালকা অবস্থা আছে। এটাতেও তো আছে। হুম, এই যে, হুম, এই যে। এখানে ঝুলতে আসছে কিন্তু। এটাতে হুম, তখন ডবল ছিল, হুম, একটুখানি। প্রথম দিকে দেখালাম না? হুম। এ হয়ে গেল আবার। ওটা কি হয়? হুম, আর যদি না হয়, কিসের সমস্যা হচ্ছে মনে হয়। একটুখানি যদি হয়, তাহলে তো কোনো ব্যাপার না। আমার না থাকা গেলে ডবল কেন আসছে? হুম, ওই কালকে দেখে কালকে টাইম পেলে কালকে আবার রাজমোহন হাজরা কাছে কোথায় বসা আছে শুনতে হবে। আচ্ছা, চলো দেখি। তো আমাদের এই চ্যাপ্টার গুলো করতে হবে, হ্যাঁ। একটা হচ্ছে তোমাদের এটা সেকেন্ড চ্যাপ্টার। আরে আজকে দেরি করে কারা ঢুকছে রে।
মিনারা আজকে এতদিন পর, মিনারা কি ব্যাপার রে, এতদিন পর? স্যার ঠিক আছে স্যার। হুম, আচ্ছা দেখো, এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? আর আমাদের থার্ড চ্যাপ্টারটা হবে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, মানে কোন কোন ফ্যাক্টর টিচিংকে এফেক্ট করে। আর আমাদের ফোর্থ চ্যাপ্টার হবে মেথড অফ টিচিং, ঠিক আছে? অনেকগুলো মেথড আছে, আর সেখানে মেনলি দেখবে আমাদের তিনটা টার্ম আছে, প্রশ্ন চলে আসে, সোয়াম আর সোয়াম প্রভা আর মুক্স, এই তিনটা খুব ভালো করে করতে হবে। আর আমাদের ফিফথ চ্যাপ্টার হবে টিচিং সাপোর্ট সিস্টেম, টিচিং সাপোর্ট সিস্টেম, ঠিক আছে? সেখানটায় মেনলি খেয়াল রাখতে হবে ট্র্যাডিশনাল। রাখি, রাখি, এই ধরো তো, ফোন ধরো তো, তারপর দেখো না দাদা। আচ্ছা, টিচিং সাপোর্ট সিস্টেমটা ইম্পর্টেন্ট, আর লাস্ট তোমাদের হবে ইভালুয়েশন সিস্টেম। এই আমাদের 6 থেকে 7টা চ্যাপ্টার আছে। হুম, এবার এই 6 থেকে 7টা চ্যাপ্টারের মধ্যে আমার একটা চ্যাপ্টার হয়ে গেল, এটা আমার সেকেন্ড চ্যাপ্টার। শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু বুঝে নাও, একটু একটু মাইন্ডটাকে ম্যাপ আপ করো যে কি কি চ্যাপ্টার আমাদের আছে। যেমন দেখবে, যারা যারা প্রথম থেকে ক্লাস করছো, দেখবে তুমি আমার রিসার্চের মধ্যে, ঠিক আছে? দেখবে রিসার্চে আমাদের 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে আমার মোটামুটি তোমার 3টা চ্যাপ্টার হয়ে গেছে। যেমন কিরকম রিসার্চের টাইপস, রিসার্চের ফিচার্স, আচ্ছা, তারপরে তুমি দেখবে রিসার্চের মেথড আর স্টেপস অফ রিসার্চ, এই তিনটা আমার হয়ে গেছে। আমার বাকি আছে থেসিস অ্যান্ড আর্টিকেল, আর্টিকেল রাইটিং, মানে কিভাবে রেফারেন্স লিখতে হয়, কিভাবে লিখতে হয় বিবলিওগ্রাফি, এগুলো শেখাবো। আর দেখবে নেক্সট চ্যাপ্টার হবে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, যারা গবেষণা করে তারা কিভাবে এই তোমার ইন্টারনেট, ঠিক আছে, ভিন্ন ভিন্ন ওয়েবসাইট কিভাবে ওরা ইউজ করে, সেগুলো আমরা শিখবো। আর লাস্ট চ্যাপ্টার হবে রিসার্চ এথিক্স। তো আমার এখানে 3টা চ্যাপ্টার বাকি আছে। আচ্ছা, এবার কিন্তু 3টা চ্যাপ্টার বাকি থাকলেও আমি দু একটা চ্যাপ্টার এক্সট্রা করাবো, যেমন তোমার স্যাম্পলিং করাবো। আর আর একটা আছে তোমার স্যাম্পলিং এর সঙ্গে সঙ্গে তোমার, হ্যাঁ, ওটা যদিও আছে আমাদের এই স্টাইলে চলে আসবে মোটামুটি আর কি, ভিন্ন ভিন্ন অ্যাব্রিভিয়েশন গুলো, ঠিক আছে, আমি এক্সট্রা করাবো। তো এই হলো আমাদের রিসার্চের চ্যাপ্টার গুলো, খুব বড় বড় চ্যাপ্টার নেই, খুব অল্প অল্প চ্যাপ্টার আছে। যারা ক্লাসগুলো করেছো বা বুঝেছো একটু রিভিশন দাও, দেখবে খুব ভালো লাগবে। তুমি দেখবে যারা ক্লাস করেছো আমার, যেমন অ্যাজ ফর এক্সাম্পল কমিউনিকেশন, ওখানে আমার 5টা চ্যাপ্টার হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে? ওখানে আমার একটা বাকি আছে, সেটা মাস কমিউনিকেশন। তো যারা মোটামুটি ভাবছো যে অক্টোবর নেটটা ক্র্যাক করবে, তারা কিন্তু তুমি এগুলোকে পাখির চোখ করতে পারো, যেগুলো ক্লাস হয়ে গেছে আমার, আমার রেকর্ডিং ক্লাসগুলো দেওয়া আছে। হ্যাঁ, আমার যেগুলো নোটস গুলো আমি লিখিয়েছি, ক্লাসে বুঝিয়েছি, তুমি যে সেগুলোকে আবার রিভাইজ দিয়ে কিছু প্র্যাকটিস করো কোশ্চেন পেপার গুলোকে, তাহলে তোমার অনেকটাই স্ট্রেংথ বাড়বে। যেমন দেখবে আমাদের যে একটা ফোর্থ আছে, ফোর্থ ইউনিট তোমার, যার নাম হচ্ছে কমিউনিকেশন, সেখানে কি কি আছে দেখবে আমাদের ওখানে মেনলি আছে মিনিং, টাইপস, ফিচার্স, এটা আমার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখবে আমার আছে তোমার ইফেক্টিভ কমিউনিকেশন, সেখানে আছে ভার্বাল নন ভার্বাল, এটা আমার অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখবে আছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, এটাও হয়ে গেছে। আমার শুধুমাত্র সিলেবাস থেকে বাকি আছে ক্লাসরুম কমিউনিকেশন, আর ক্লাসরুমটা অনেকটাই আমার টিচিং এ চলে আসবে। আর তোমার মাস মিডিয়া, ঠিক আছে? আমাকে এই দুটো চ্যাপ্টার খুব ভালো মতো করতে হবে। আর আমি একটু এক্সট্রা করাবো, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, এক্সট্রা এক্সট্রা হবে, একটু বাড়তি করাবো, ওখান থেকে প্রশ্ন বেশি করে আসে। এইগুলো আমার বাকি আছে এখন, ঠিক আছে? নন ভার্বাল, মাস মিডিয়া আর ক্লাসরুম, ক্লাসরুমের অনেকটা কিন্তু হয়ে যাচ্ছে আমার টিচিং অ্যাপটিচিউডেই, যখন বলবো তখন ঠিক বুঝতে পারবে। আচ্ছা, এবার আমার কমপ্লিট বাকি আছে যেটা, সেটা পুরোটাই বাকি আছে, সেটা হায়ার এডুকেশন।
এটা আমি এখনো টাচ করিনি, ঠিক আছে? তো আমাদের তো বেশি দিন ক্লাস শুরু হয়নি করা। হুম, আমরা তো মনে হয় আগস্টে শুরু করেছি, তাই না? ক্লাসটা না জুলাই রে? আমাদের কবে থেকে শুরু হলো ক্লাসটা? আগস্টে মনে হয়। জুলাই স্যার, জুলাই থেকে স্যার, জুলাই না? জুলাই। আচ্ছা, জুলাই আগস্ট সেপ্টেম্বর চলছে, হ্যাঁ ঠিক আছে। বাকি 1.5-2 মাসে ওগুলো হয়ে যাবে আমাদের। হুম, তো জুলাই আমি বলেছিলাম যে জুলাই থেকে মোটামুটি, জুলাই থেকে আমাদের জুলাই থেকে ডিসেম্বর, আমার প্রত্যেক বছর কিন্তু এই থাকে আমার মেন প্ল্যান, যে জুলাই থেকে প্রতি বছর আমার ক্লাসগুলো চলে, জানুয়ারি থেকে জুন আর জুলাই থেকে ডিসেম্বর, ঠিক আছে? আমরা 5 থেকে 6 মাসের একটা প্ল্যান করি, এই 6 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমার আশা করি যে ডিসেম্বরের আগে সিলেবাস শেষ হয়ে যাবে। এবার দেখো আমরা আবার উইথ প্র্যাকটিস সেট, আমরা কিন্তু মাঝে মাঝে প্র্যাকটিস সেটও প্র্যাকটিস করছি, ঠিক আছে? প্রচুর কোশ্চেনও কিন্তু প্র্যাকটিস করছি। তো এইভাবে যদি তুমিও একটু বাড়িতে, ঠিক আছে, একটু সঙ্গ দাও নিজেকে, ফার্স্ট পেপারে স্কোর প্রচুর করা যেতে পারে। আর নিশ্চয়ই আমার ওই নিশ্চয়ই ওই সালের ক্লাসগুলো ঠিক 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 হচ্ছে তো নাকি? ওই সালের ক্লাসগুলো যারা ক্লাস করছো রেগুলার? হ্যাঁ স্যার, এই সপ্তাহে তো একটু স্যারের শরীর খারাপ ছিল, হ্যাঁ, তো এই মানে ঠিকঠাকই হচ্ছে এমনি ক্লাস। না সিলেবাস অনুযায়ী হচ্ছে তো নাকি ঠিকঠাক ভাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ দেখবে তোমাদের সমস্ত বইয়ে একদম প্রথম দিকে সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে তো? এবার সিলেবাস সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার গুলোকে যদি একটু তুমি মাইন্ড সেট আপ করে নাও, কোনো একটু সুবিধা হবে তোমাদের। হুম, আচ্ছা চলো, আমি এবার চলে যাচ্ছি আমার একদম ক্লাসে। সেখানে হচ্ছে আমার আজকে ক্লাসটা হবে বেসিক্যালি ফিচার্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার। তাহলে তার আগে বুঝতে হবে কারা হচ্ছে অ্যাডোলেসেন্ট, বুঝে নাও কারা অ্যাডোলেসেন্ট। দেখবে আমরা সবাই জানি যে কৈশোর কারা, সেটা হচ্ছে বয়স 11 থেকে শুরু হবে আর 18 গিয়ে শেষ হয়ে যাবে, এরা হচ্ছে কৈশোর। ন্যাচারালি দেখা যায় যে ইন দ্য কেস অফ দ্য গার্ল, মানে মেয়েদের ক্ষেত্রে এটা শুরু হয়ে যায় 11 থেকেই শুরু হয়ে যায়, কারো 11 কারো 12। আর স্পেশালি ফর দ্য বয়েজ এটা শুরু হয় আফটার 13, মানে আফটার 12, ঠিক আছে তো? ওই 12 থেকে বা 13 থেকে 18 এইভাবে শুরু হয়। তো এটা অ্যাভারেজে 11 থেকে 18 ধরা হয়, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ফ্রম পিউবার্টি টু লিবিডো, এটা একটু খেয়াল রাখবে তোমরা। ফ্রম পিউবার্টি টু লিবিডো, কারো আইডিয়া আছে হোয়াট ইজ পিউবার্টি, হোয়াট ইজ লিবিডো? জানা আছে কারো? নেহা জানা আছে? বা আনজার, সেনগুপ্ত, কারো জানা আছে? না স্যার, জানি না। স্যার পিউবার্টি যখন ওই পিউবার্টি তো স্যার আপনার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া শুরু করে সেই সময়টা। আচ্ছা, আর লিবিডো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, এটা আমরা সবাই জানি, এটা আমাদের খুব বাস্তব, এটা ফ্যাক্ট যে একটা হিউম্যান বডিতে যখন বাল্যকাল শেষ হয়, ঠিক আছে, মানে যেটা চাইল্ডহুড, মানে আমাদের তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্টেজ। একটা ইনফ্যান্সি, এটা হচ্ছে শৈশবকাল, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তোমার 1 থেকে 6 হলো, তারপরে তোমার চাইল্ডহুড, এটা 6 থেকে 12 বা 11, 11 বা 12, আর তারপরে চলে আসছে অ্যাডোলেসেন্স, ঠিক আছে? এটা 11 থেকে 18। আচ্ছা, এবার দেখবে যে চাইল্ডহুড যখন শেষ হচ্ছে আমাদের, যখন অ্যাট দ্য এজ অফ 11 অর 12, তখন কি হয়, যে যেটা বললো সেনগুপ্ত,
যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে দৈহিক বিকাশ, মানে হচ্ছে শিশুদের মধ্যে হরমোনাল চেঞ্জেস গুলো ঘটে। ঠিক আছে, হরমোনাল চেঞ্জেস গুলো ঘটে। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে সেক্স হরমোন। এখানে কি হয় খেয়াল রাখতে হবে যে at the age of 11 or 12, in the case of girl and boys both, there introduces the sexual maturation. কি হয়, in the case of boys and girls sexual maturation start হয় কখন, যখন তার বয়স 11 বা 12। এবার সেটা যখন শেষ হয়ে যাবে, তো এই যে ইন্ট্রোডাকশন অফ দ্য সেক্সুয়াল ম্যাচুরেশন, এটা হচ্ছে পিউবার্টি। ঠিক আছে, আর যখন এই পিউবার্টি মানে যখন অ্যাকচুয়ালি সেক্সুয়াল ম্যাচুরেশন, যখন সেক্স টার্নস ইনটু এনার্জি ইন দ্য হিউম্যান বডি, যখন একটা হিউম্যান বডিতে একটা সেক্সুয়াল ম্যাচুরিটি টার্নস ইনটু এনার্জি অর স্ট্রেংথ, দ্যাট ইজ কল্ড লিবিডো। ঠিক আছে, তো এই যে পিউবার্টি টু লিবিডো, এই সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাদের আমাদের বাড়িতে বাচ্চা আছে, ছোট ভাই বোন হতে পারে, ভাস্তা ভাস্তি, ভাগনা ভাগ্নি, বা কারো সন্তান হতে পারে, তো এই বয়সটাতে ন্যাচারালি আমরা সবাই জানি যে একটা খুব সুন্দর কথা আছে আর কি, যে অ্যাডোলেসেন্স ইজ দ্য স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্টর্ম। এটা আমরা সবাই জানি, আমরা এটা বাল্যকাল থেকে পড়ে আসছি। একে বলা হয় ঝড় ঝঞ্ঝাট কাল। ঠিক আছে, আচ্ছা কে বলতে পারে এটা এটা কার বক্তব্য, কেউ জানো? হু সেড this stage is the stage of stress and storm? এটা হচ্ছে স্ট্যানলি হল। স্ট্যানলি হল এই বক্তব্যটা বলেছিলেন। স্ট্যানলি হল, আমি লিখছি দেখবে, স্ট্যানলি হল। ঠিক আছে, এই ব্যক্তিটা বলেছিলেন স্ট্রেস অ্যান্ড স্টর্ম, দিস ইজ দ্য এজ অফ স্ট্রেস অ্যান্ড স্টর্ম। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি মেনলি ফোকাস করছি হু আর দ্য অ্যাডোলেসেন্টস, কৈশোর কারা, যাদের বয়স 11 থেকে 18, যাদের এই বয়সে যৌন ম্যাচুরেশন শুরু হয় এবং শেষ হবে অ্যাট দ্য এজ অফ 18। তার মানে হচ্ছে যখন বাল্যকাল শেষ তখন কৈশোর শুরু। ঠিক আছে, আর এই কৈশোরকালে এই 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 জার্নিটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে প্যারেন্টাল কেয়ার, ফ্যামিলিয়াল অবজারভেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন কি আমাদের এখানটায় যেগুলো সোশ্যাল, ইমোশনাল, এই যে আমি একটু আগে বলছিলাম, আমরা এখন একটু পরে জানবো এগুলো আর কি, এই সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ প্রচুর কিন্তু ডেভেলপমেন্ট ঘটে। ঠিক আছে, এবং সেগুলোকে তারা যদি সেগুলোকে একটা প্যারেন্টাল বা একটা ফ্যামিলি যদি কেয়ার না নেয়, তাহলে কি হয়, তাহলে কৈশোরেই কিন্তু একটা শিশুর বার্ধক্য নষ্ট হতে পারে। তাই দেখা যাচ্ছে বেশিরভাগ ফ্যামিলিতে, বেশিরভাগ সমাজে কি হয়, খুব কম বয়সে ছেলে মেয়েরা হয়তো হ্যাংড হয়ে যাচ্ছে, হয়তো পয়জন ইনটেক করছে। কেন এগুলো হয়? ইমোশনাল আউটবাস্ট, আবেগের এত আউটবাস্ট কেন? এখানে দুটো কারণ, একটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস, আর হচ্ছে তোমার নাম্বার ওয়ান চেঞ্জেস, মানে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইফেক্ট অফ দ্য চেঞ্জ অফ দ্য হরমোন। ঠিক আছে, এর ফলে কি হয়, তোমার ইমোশনাল প্রচন্ড হার ইফেক্টিভনেস ঘটে মাইন্ডের মধ্যে। আর নাম্বার টু হচ্ছে ল্যাকিং অফ দ্য প্যারেন্টাল কেয়ারনেস। তো এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। যদি একটা মানুষের জীবনে এই জায়গাতে, মানে এই স্টেজে যদি কমপ্লিট কেয়ারফুলনেস শো করা যায় এবং গাইডেড অবজারভেশন দেখানো যায়, তাহলে তার বাকি জীবনটা খুব ভালো যায়। ঠিক আছে, তো সেখানে খেয়াল রাখতে হচ্ছে দিস ইজ দ্য এজ অফ অ্যাডোলেসেন্স। আমরা আজকে জানবো যে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে সোশ্যাল সোশ্যাল ইমোশনাল এবং কগনিটিভ কি কি ফিচার্স গুলো আছে, এটা আমরা জানবো আজকে। এই হচ্ছে আমাদের মেন ক্লাস। আচ্ছা,
দেখো আমি তোমাকে প্রথমেই একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, যে এখানে বেসিক্যালি তোমাকে খেয়াল রাখতে হবে যে এই কৈশোর অবস্থাতে বা যারা, আমি একটা একটা আগে ফেজ নিয়ে আসছি। প্রথমে হচ্ছে কৈশোর অবস্থা। এই অবস্থাতে এইগুলো ফিচার্স মানে হচ্ছে ওরা কি কি লার্নিং করে, ঠিক আছে? তো এই অবস্থায় ওরা সোশ্যালি, ইমোশনালি বা তোমার মেন্টালি কি কি লার্নিং করে, এই এই জায়গাটা তোমাকে পরিষ্কার রাখতে হবে। আমরা সবাই জানি যে লার্নিং লার্নিং কিন্তু হ্যাপেন্স, লার্নিং কি কি উপায়ে ঘটে এটা আমাদের জানা আছে অনেকেরই। লার্নিং হ্যাপেন্স এর কতগুলো পদ্ধতি আছে। একটা মানব জীবনে, একটা ছাত্র জীবনে যে যে উপায়ে, যে যে মেথডে লার্নিংটা হয়, শিখনটা হয়। আমি কেন এইটা নিয়ে আসছি, কেন কি দেখবে যে কৈশোর অবস্থাতে দোজ হু আর দ্য অ্যাডোলেসেন্টস, তাদের যখন সোশ্যাল অথবা তোমার ইমোশনাল ডেভেলপমেন্ট ঘটবে, তার মানে হচ্ছে they will try to learn something from the society with the help of the emotion and cognition. তাই ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো what is what is the way learning happens. কিরকম? নাম্বার ওয়ান কি হতে পারে? একটা হতে পারে বিহেভিয়ারিস্টিক বিহেভিয়ারিস্টিক ওয়ে, যাকে বলা হয় আচরণবাদ। তার মানে কোনো একটা শিশু দুইভাবে আচরণ করে, এটা আমরা সবাই জানি। একটা ক্লাসিক্যাল আছে কন্ডিশনিং, আর একটা আছে অপারেন্ট কন্ডিশনিং, ঠিক আছে? এটা আমরা বিএড অনেকে পড়েছি হয়তো। যাদের বিএড করা নাই তারা একটু দেখে নাও, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট। ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এইভাবে একটা শিশু বা একটা মানুষ আচরণ করে এবং জ্ঞান অর্জন করে। তাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ে অফ বিহেভিয়ারিজম। মাথায় রাখো, আচরণবাদের দুটো পদ্ধতি, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রাচীন অনুবর্তন, আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। তো এটা হচ্ছে প্যাভলভের, এক একটা প্যাভলভের প্রশ্ন চলে আসতে পারে এইভাবে, আর পরেরটা হচ্ছে স্কিনারের, ঠিক আছে? আর তবে কিন্তু আমরা এদের মধ্যে আর ঢুকছি না। হুম, আমরা মানে এই সমস্ত ব্যাপার কি ওটা আমরা আর বুঝছি না বা যাব না, আমরা আর, আমার দরকার নেই। জাস্ট মাথায় রাখো কিভাবে একটা ছাত্র লার্নিং করে। একটা হচ্ছে তোমার উইথ দ্য হেল্প অফ দ্য বিহেভিয়ারিজম। আচ্ছা, তারপরে কি কগনিটিভিজম। কগনিটিভিজম মানে হচ্ছে প্রজ্ঞাবাদ। এটা একটা ওয়ে অফ অকারিং লার্নিং, শিখনের এটা একটা পদ্ধতি। এদের মধ্যে খুব যারা ফেমাস, যারা কগনিটিভিস্ট, তাদের নামগুলো হচ্ছে পিয়াজে, এটা আমরা এদের নাম আমরা খুব জানি, পিয়াজে, ব্লুম হতে পারে, তারপরে তোমার ব্রুনার, আশুবেল। এরা হচ্ছে অ্যাকচুয়ালি কগনিটিভিস্ট, এরা হচ্ছে প্রজ্ঞাবাদী, ঠিক আছে? এরা মেনলি কি বিশ্বাস করে? দে বিলিভ দ্যাট চিলড্রেন অ্যাটেন্স নলেজ ফ্রম দ্য সোসাইটি, ঠিক আছে, অ্যান্ড গেন নলেজ অ্যান্ড হ্যাপেন্স দেয়ার ডেভেলপমেন্ট। তার মানে একটা শিশু সমাজ থেকে জ্ঞান অর্জন করবে, আর তাদের এইভাবেই আস্তে আস্তে বিকাশগুলো হবে, ডেভেলপমেন্টগুলো হবে। এটা এদের মেন বক্তব্য আর কি। নাম্বার থ্রি কি হতে পারে? কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম, দেখো তার মানে এখানে কি হয়, এটা এটা পুরোপুরি কিন্তু সেলফ সেন্ট্রিক মেথড অফ দ্য চিলড্রেন। এখানে বাচ্চা বা শিশু বা ছাত্র নিজেই নলেজ কনস্ট্রাক্ট করে, ঠিক আছে? এদের মেন যারা প্রবক্তা, জন ডিউই। জন ডিউই খুব ফেমাস প্রবক্তা। আচ্ছা, তারপরে তোমার ভাইগোটস্কি। আচ্ছা, এবার তুমি কিন্তু পেঁয়াজেও হতে পারে, পেঁয়াজে, ব্রুনার এরাও কিন্তু কনস্ট্রাকটিভিস্ট, আসুবেল এরাও কিন্তু কনস্ট্রাকটিভিস্ট, ব্লুম কনস্ট্রাকটিভিস্ট। যারা অ্যাকচুয়ালি যারাই
কগনিটিভিস্ট ওরাই কিন্তু কনস্ট্রাকটিভিস্ট, এটা খেয়াল রাখতে হবে। কারণ এরা সবাই বিশ্বাস করে যে লার্নিং একটা কনস্ট্রাকটিভ প্রসেস, ঠিক আছে, যেখানে মানুষ বা ছাত্র অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট করে তাদের নিজস্ব নলেজটাকে। আমরা কিন্তু নলেজ কনস্ট্রাক্ট করি, আমরা নলেজ নিজেরাই সৃষ্টি করি। মানে আমরা কি করি, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে নিজেরাই বুঝে নিয়ে আমরা আমাদের মতো করে একটা জ্ঞানকে সাম আপ করি, ঠিক আছে, বা ম্যাপ আপ করি। এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। আমি আবার বলছি যে অ্যাকচুয়ালি এই এই যে মতবাদটা, মেন কথা হলো যে ছাত্র কি করবে, ও সমাজ থেকে যখন জ্ঞান অর্জন করবে তখন সে জ্ঞানটাকে সে নিজের মতো করে মডিফাই করবে, ঠিক আছে। মডিফাই করবে কিভাবে? উইথ হিজ পাস্ট এক্সপেরিয়েন্স, এবং সেটাকে সে নতুন যে জ্ঞানটা অর্জন করলো তার সঙ্গে সে লিঙ্ক করে নিজের মতো করে একটা আইডিয়া বা নলেজ কনস্ট্রাক্ট করবে। আর আমরা সবাই কিন্তু এইভাবেই আমাদের নলেজটা বৃদ্ধি করি বা তৈরি করি। তো এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। এইভাবে দেখা যাবে আরো আছে আরো চার নাম্বার 5 নাম্বার হবে, আমাদের সবটা লাগবে না। তো এই তিনটা খুব মেন ফেমাস, ঠিক আছে তো? স্যার হ্যাঁ একটু আরেকবার বিহেভিয়ারিস্টিক আর কগনিটিভিজমটাও বলে দিন, আচ্ছা, বলছিলাম যে ক্লিয়ার হয়ে যেত তাহলে। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আরেকবার তাহলে ক্লিয়ার হয়ে যেত, আচ্ছা একটু বুঝে নাও। কনফিউশন লাগছে। দেখবে মানে আমাদের আমাদের না 4 থেকে 5টা ওয়ে আছে আমরা যার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করি, তার মানে আমরা শিখি, ঠিক আছে তো? এবার ভিন্ন ভিন্ন মনোবিজ্ঞানে ভিন্ন ভিন্ন মতবাদ পোষণ করেছে, ওরা নিজের মতো করে মতবাদ সৃষ্টি করেছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের একদম আধুনিক মতবাদ, সেটা হচ্ছে আচরণবাদ। আচ্ছা, এবার আচরণবাদীর মধ্যে অনেকেই আছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যদি প্রশ্ন আসে যে হু ইজ দ্য ফাদার অফ বিহেভিয়ারিজম, তাহলে তোমাকে বলতে হবে কিন্তু ওয়াটসন। ওয়াটসন কিন্তু হি ইজ দ্য ফাদার অফ বিহেভিয়ারিজম, জন ওয়াটসন। তো আমি অত যাচ্ছি না, ডিপে যাচ্ছি না, লাগবে না আমাদের, ঠিক আছে। আমার আজকের মেন ক্লাসটা হচ্ছে ফিচার্স অফ লার্নার্স। এবার লার্নার্স কিভাবে লার্নিং করে আমি একটু এই জায়গাটা টাচ করছি। আচ্ছা, তাহলে একটা হলো আচরণবাদ। এই আচরণবাদে মেনলি কি হয়, কিভাবে মেনলি একটা শিশু আচরণ করে? দেখবে এখানে দুটো বা তিনটে এরকম বা চারটে এরকম বরাবর থিওরি আছে, ঠিক আছে। এবং সেখানে তার মধ্যে প্রথমটা হচ্ছে তোমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং, মানে প্রাচীন অনুবর্তন মেথড বা তত্ত্ব। এই তত্ত্বের প্রবক্তা হলো প্যাভলভ, ঠিক আছে, তাই একে বলা হয় প্যাভলভিয়ান থিওরি, ঠিক আছে। ইনি কিন্তু একজন রাশিয়ান মনোবিজ্ঞানী, হ্যাঁ, আইভান প্যাভলভ। ওনার মতে কি হচ্ছে, বলছে যে লার্নিং কিন্তু ঘটবে উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাসোসিয়েশন, ঠিক আছে। মানে কিরকম, যে সাপোজ আমি একটা ছাত্র বা শিশু, আমি আমার চোখ দিয়ে একটা অবজেক্টকে দেখলাম, ঠিক আছে। একটা অবজেক্ট মানে যে কোনো হতে পারে, বোতল, মোবাইল, হয়তো একটা খাট, জানলা, যা হতে পারে। এবার দেখা যাচ্ছে যে ওই যে অবজেক্টটা আমি দেখছি আর কি, সেই অবজেক্টটার সঙ্গে বারবার অ্যাসোসিয়েশন ঘটিয়ে আমার তার সঙ্গে একটা সাইকিক রিলেশন তৈরি হবে, যাকে বলা হয় কন্ডিশনড হবে, আমার মাথা কন্ডিশনড হবে। তার মানে হচ্ছে যখনই সেটা আমি দেখব, আমি তার প্রতি আমি রেসপন্স করব। দেখা যাবে যে পরবর্তীকালে যদি ওটা নাও থাকে, যদি ওটা অন্য কারো কাছে থাকে, সাপোজ আমার মোবাইলটা আমার কাছে নেই, তো আমার যে রিংটোনটা আছে, ঠিক আছে, তো যদি সেম রিংটোন তোমার বাজে, তাহলে আমার কিন্তু মাথায় চলে আসবে যে মনে হয় মোবাইলটা আমারই আছে। আচ্ছা, কিরকম, ধরুন আমি একটা আর এক্সাম্পল দিচ্ছি। সুতরাং আমার যে স্কুটি আছে, তো আমার স্কুটির কালার, আমার স্কুটির সাপোজ শেপ, হ্যাঁ, যেমনটা আছে, আমি রোজ দেখে 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 আমার সঙ্গে তার কি হয়েছে, কন্ডিশন হয়ে গেছে, একে বলা হয় অ্যাসোসিয়েশন। এবার দেখা যাচ্ছে আমি যদি কখনো
একই রকমের কালার, একই রকমের শেপ, ফর্মের বাইক অন্য কারো দেখি, তখন মনে হবে এটা আমারই বাইক। তা এই যে কন্ডিশনড হয়ে যাওয়াটা, একটা ছাত্র বা একটা মানুষ এইভাবে জ্ঞানটা অর্জন করে, উইথ দ্য হেল্প অফ দ্য কন্ডিশনিং। ঠিক আছে, একে বলে অ্যাসোসিয়েশন কন্ডিশনিং। তার মানে হচ্ছে আমি স্টিমুলাস দেখব, যেটা আমার উত্তেজক বা উদ্দীপক, আমি স্টিমুলাস দেখব আর আমি তাতে রেসপন্স করব। এটা হচ্ছে এস আর থিওরি। এস মানে স্টিমুলাস আর আর মানে হচ্ছে রেসপন্স। ঠিক আছে, আচ্ছা তুমি দেখবে যে আরেকটা আছে তোমার অপারেন্ট কন্ডিশনিং, এটাও কিন্তু একই রকম, এটাও কিন্তু বেসড অন অ্যাসোসিয়েশন। এখানে কি পার্থক্য হচ্ছে? এখানে পার্থক্য হচ্ছে যে এখানে স্টিমুলাসকে রিইনফোর্স করা হয়, যেটা উদ্দীপক, তাকে রিইনফোর্স করা হবে উইথ দ্য হেল্প অফ দ্য পানিশমেন্ট অর রিওয়ার্ড। পানিশমেন্ট অথবা রিওয়ার্ডের মধ্য দিয়ে রিইনফোর্স করা হবে সেই স্টিমুলাসকে, তারপর ছাত্র বা স্টুডেন্ট বা মানুষ রেসপন্স করবে। এই যে রেসপন্সটা হচ্ছে বিহেভিয়ার। তার মানে যেই বিহেভিয়ার করলো তার মানে তো তার লার্নিং হয়ে গেল। আমাদের সমাজে লার্নিং মানে হচ্ছে, লার্নিং এর আরেক নাম হচ্ছে আচরণ, বিহেভিয়ার। তুমি যদি প্রপার বিহেভ করতে পারো তার মানে দ্যাট মিনস ইউ আর লার্নড। তো এই যে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক এরা আছে, হ্যাঁ, বড় বড় সব মনোবিজ্ঞানী, এরা এই এই মতবাদকে কাজে লাগিয়ে অনেক তত্ত্ব দিয়েছে। হ্যাঁ, তোমরা পারলে পড়ে নেবে, আমাদের এটা সিলেবাসে নেই, ফলে আমি আর ডিপে যাচ্ছি না। এদের ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট আছে, পরীক্ষা আছে। ঠিক আছে, এরা ভিন্ন ভিন্ন অ্যানিম্যাল নিয়ে পরীক্ষা করেছে এইগুলো থিওরিকে এস্টাবলিশ করার জন্য। তোমরা পারলে সেগুলোকে পড়তে পারো। যেমন স্কিনার আছে, স্কিনার বক্স। হ্যাঁ নিয়ে পরীক্ষা করেছিলেন প্যাভলভ। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে ভিন্ন ভিন্ন এগুলো আমাদের সিলেবাসে নেই, আমাদের লাগবেও না, দরকার নেই। আমি জাস্ট এটা টাচ করে যাচ্ছি আর কি। আর পরেরটা হচ্ছে, দেখো পরেরটা হচ্ছে কগনিটিভিজম। মানে হচ্ছে, আমি আর একবার বলছি যে এরা হচ্ছে বেসিক্যালি প্রজ্ঞাবাদী। প্রজ্ঞাবাদী মানে হচ্ছে যে এদের মেন জায়গায় ছিল যে একটা বাচ্চা বা একটা ছাত্র, তার যে ইনার মেন্টাল ক্যাপাসিটি, ঠিক আছে, তার যে আভ্যন্তরীণ মানসিক একটা শক্তি, ঠিক আছে, সেটা কিন্তু খুব দরকার তার জ্ঞানের বিকাশে। তার মানে হচ্ছে প্রত্যেকটা শিশুর একটা সহজাত ক্ষমতা আছে, সেই ক্ষমতার বলে তার একটা ইনস্টিংচুয়াল মানে তার একটা বায়োলজিক্যাল ক্যাপাসিটি আছে, সেটা সে নিয়েই জন্মায়। এবার ও যখন বাইরে আসলো, যখন হি ইজ অ্যাট দ্য এনভায়রনমেন্ট, তখন সে এখানে যখন ইনফরমেশন গ্যাদার করছে, তখন কিন্তু ইনফরমেশন গ্যাদারিংটা হবে তার মেন্টাল ক্যাপাসিটি রিগার্ডে। তার একটা শিশু তার কনসাস থটের মধ্য দিয়ে, সে যখন তার সহজাত ক্ষমতা বলে আমার পরিবেশ থেকে তথ্য বা জ্ঞান অর্জন করছে, এটা হচ্ছে প্রজ্ঞাবাদের মেন বক্তব্য। তার মানে শিশুরা কিন্তু জ্ঞান নিয়ে জন্মায় না, শিশুরা এখানে জ্ঞান অর্জন করে। ঠিক আছে, আমি কি বললাম? এটা স্যার মিউচুয়াল, আরে স্যার এটা মিউচুয়াল ইন্ডাকশন হতে পারে। মিউচুয়াল ইন্ডাকশন, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিকই বলেছিস, এটা টার্মটা অ্যাপ্লিকেবল। মানে কি, দেখ তুই দেখবি যে মানে একটা মানুষ, একটা শিশু, একটা শিশু, একটা মানব শিশু আর একটা ধরনের অন্য একটা অ্যানিমালের শিশু, হয়তো বাঘের বাচ্চা একটা, তো কি পার্থক্য আছে? দেখো পার্থক্য কি আছে, পার্থক্য হচ্ছে এরকম যে মানে ওই অ্যানিমাল মানে অন্য কোনো অ্যানিমালের যে ব্রেনের যে ক্যাপাসিটিটা, ওটা কিন্তু প্রোগ্রামড, মানে ওটা ওদের ওদের মানে পূর্ব নির্ধারিত ভাবে ওদের ব্রেন যেভাবে প্রোগ্রামড হয়ে আছে, ওরা কিন্তু ওইভাবেই অ্যাক্টিভিটি করবে। আমি কি বলছি, অ্যানিমাল গুলো হচ্ছে প্রোগ্রামড, মানে লেড বাই প্রোগ্রামড লার্নিং। আর মানুষ কি হচ্ছে, মানুষ কিন্তু মানুষের যে ব্রেনটা,
এটা কিন্তু প্রোগ্রামড না। এরা হচ্ছে রেশনাল এবং রিজনেবল ওয়েতে লার্নিং অ্যাকিউয়ার করে, এটাই পার্থক্য। কোনো একটা পরিবেশগত স্টিমুলিকে, হয়তো পরিবেশে অনেক স্টিমুলি আছে বা স্টিমুলাস আছে, তার মানে অনেক অবজেক্ট আছে। এবার একটা অবজেক্টকে একটা মানুষ তার রেশনালিটি বা তার যুক্তি দিয়ে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করে, কিন্তু একটা অ্যানিমাল তো পারবে না, কেন কি ওর তো লার্নিংটা প্রোগ্রামড হয়ে আছে, পূর্ব নির্ধারিত, প্রিডেস্টিনড। আর একটা মানুষ তার রেশনালিটি দিয়ে, তার রিজন দিয়ে সেগুলোকে ভিন্ন ভিন্ন ওয়েতে দেখতে পারে। তো তার এই যে রেসপন্স টু দ্য এনভায়রনমেন্টাল স্টিমুলি, এটা কিন্তু বেসড অন দ্য রেশনালিটি, বেসড অন দ্য রিজন। তো আমরা কিন্তু এইভাবে পার্থক্য হয়ে আছি, পৃথক হয়ে আছি ফ্রম দ্য আদার অ্যানিমালস। তাই আমরা হচ্ছে রেশনাল বিইংস। ঠিক আছে? তো এইভাবে কি হয়, একটা শিশুও জ্ঞান অর্জন করতে পারে, একটা শিশু, চাইল্ড ক্যান অ্যাকোয়ার নলেজ, ঠিক আছে, অ্যান্ড হি অর শি উইল অ্যাকোয়ার নলেজ উইথ দ্য হেল্প অফ দ্য ইনার মেন্টাল ক্যাপাসিটি। মানে একটা সহজাত সহজাত ক্ষমতা ছাড়া কোনো শিশু পরিবেশে এসে জ্ঞান অর্জন করতে পারবে না। তার কিন্তু একটা সহজাত, ঠিক আছে, জৈবিক একটা ক্ষমতা লাগবেই। ঠিক আছে? এই মতবাদ নিয়ে যারা এসছিল তাকে বলা হচ্ছে প্রজ্ঞাবাদী বা কগনিটিভিস্ট। তাদের এক্সাম্পল গুলো হচ্ছে এরকম: পিয়াজে, ব্লুম, ব্রুনার, অ্যাশোবেল। ব্যাপারটা বুঝতে পারলে আলোলিকা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্য কোনো কোশ্চেন আছে কারো? আমি আমি এবার চলে যাবো মেন চ্যাপ্টারটাতে। স্যার, হ্যাঁ, বলছিলাম আমাদের লার্নিং থিওরির মধ্যে তো ইনসাইটফুল লার্নিং থিওরিটাও পড়ে, যেটা হচ্ছে অন্তর্দৃষ্টি শিক্ষণ, মানে যেটা গেস্টাল্টের থিওরি, ওটা গেস্টাল্ট। কি পড়তে হবে না? না না, পড়তে হবে না ওগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো অনেক আছে, তোমার হিউম্যানিজম আছে। হ্যাঁ স্যার, আমাদের এডুকেশনেরই তো সব। হ্যাঁ, যাদের এডুকেশন আছে তারা কিন্তু খুব ভালো মতো এগুলো পড়েছে। ঠিক আছে, হিউম্যানিজম। তারপর তোমার এই ইনসাইট লার্নিং, মানে ওই যে তোমার আ- ওই আব্রাহাম মাসলো আর রজার্সের। ওইখানে ইনসাইটফুল থেকে ম্যাক্সিমাম টিচিংটা আছে না কার আছে? স্যার? ওই ইনসাইটফুল লার্নিং থেকে বললাম ইনসাইটফুল লার্নিং থিওরি থেকে ম্যাক্সিমাম টিচিংটা হ্যাঁ 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 একটু কমপ্লেক্স, হ্যাঁ, একদম ঠিক। যে এক্সাম্পল গুলো হ্যাঁ, জিনিসটা আসে। ঠিক। মানে ইনসাইটফুল লার্নিং এর মেন বক্তব্যই হলো যে যখন তুমি টিচিং করাচ্ছ, while you are teaching as a teacher, তো the first and foremost function of a teacher is that to arouse the insight power of the students। তার মানে হচ্ছে তুমি যদি একটা ছাত্রের ইনসাইট পাওয়ারটা, মানে অন্তর্দৃষ্টি পাওয়ারটা জাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার ক্লাসটা খুব ফ্রুটফুল হবে। দেখবে আমরা আমাদের বেসিক্যালি এইভাবে আমরা শিখি, মানে যখন এই যে আমরা এখন যে ক্লাস করছি কিনা, তা এই ক্লাসটার মোটামুটি দেখবে যাদের মধ্যে অন্তর্দৃষ্টি ক্ষমতা অলরেডি জাগ্রত হয়ে গেছে, ও কিন্তু ক্লাসটা খুব ভালো এনজয় করছে। এটা কিভাবে জাগ্রত করা যায়? ভিন্ন ভিন্ন ওয়ে আছে। ঠিক আছে? তো তো দেখবে যারা গেস্টাল্ট মানে কি রে, কেউ জানো? অবয়ব, ভেরি গুড। মানে আহ, আকার, সমগ্র, হুম হুম, আমি মানে স্ট্রাকচার যেটা। ভেরি গুড। হ্যাঁ, স্ট্রাকচার, একদম ঠিক। শেপ, ফর্ম, এটা একটা জার্মান টার্ম গেস্টাল্টটা, এর মানে হচ্ছে শেপ, ফর্ম। ঠিক আছে, একটা স্ট্রাকচার, কনফাইন্ডনেস এরিয়া,
এগুলো মেনলি বলা হয় আর কি। তো একটা ছাত্রের লার্নিং ক্যাপাসিটি তখনই তৈরি হবে এখন তুমি এই যে এখন যারা শিখছে আর কি, তো যদি তার মধ্যে ইনসাইট পাওয়ারটা তৈরি হয়ে যায়, তাহলে সে শিখে ফেলবে আর ওটাও প্রলংড ওয়েতে মাথায় রাখতে পারবে। হুম। তো অন্তর্দৃষ্টিমূলক ক্ষমতা যদি একবার জাগিয়ে তোলা যায়, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে পারে এবং সেটা ভোলে না। এটা হচ্ছে গেস্টাল্ট থিওরি মেন কথা। ঠিক একইভাবে হিউম্যানিজম আছে বেসড অন ম্যাসলো অ্যান্ড রজার্স। ঠিক আছে, চার্লস রজার্স, ম্যাসলো, আব্রাহাম ম্যাসলো, এরা কিন্তু মেন আছে পায়োনিয়ার প্রপোনেন্ট ফিগার্স। দেখবো তারপর আছে তোমার স্যার মাসলো এগুলো সব হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ থিওরি। হ্যাঁ 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 থিওরি। হ্যাঁ। তো অতটা আমি যাচ্ছি না আর, অত ডিপে আমার সিলেবাসে নেই, আমাদের নেটের সিলেবাসে নেই। তোমরা পারলে আবার দেখে নেবে, পারলে পড়ে নেবে, কোশ্চেন কিন্তু ওখান থেকে খুব বেশি আসে না। হুম। কানেকটিভিজম, গেস্টাল্ট থিওরি, ঠিক আছে তো, তোমার হিউম্যানিজম, এগুলো আরো অনেক ওয়ে আছে, লার্নিং এর ওয়ে অনেকগুলো আছে। দেখবে আমাদের ওই 2019 সালে 19 সালে 18 সালে যে কোশ্চেন গুলো এসছে ভিন্ন ভিন্ন শিফটে, যদি আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল বলি, যেমন দেখবে প্রশ্ন এসছে এইভাবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সোশ্যাল ক্যারেক্টারিস্টিক অফ এ লার্নার। হ্যাঁ, তারপরে প্রশ্ন এসছে যে নিচের কোনটি নন কগনিটিভ ফিচার অফ এ লার্নার। প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, তোমাকে কিন্তু ব্লুমসটা পড়তে হবে, ব্লুমস ট্যাক্সনমি পড়তে হবে এই রিগার্ডে। যেমন একবার একবার প্রশ্ন এসেছিল যে যারা কৈশোর ছাত্র তাদের নিচের কোনটি সবচেয়ে মানে সোশ্যাল ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে। প্রশ্নগুলো এইভাবে আসে কিন্তু ম্যাচিং দিয়ে দেয়। হ্যাঁ, একদিকে তোমাকে দিচ্ছে 4টা টার্ম মানে কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, ঠিক আছে, আর তোমাকে ডান দিকে দিচ্ছে ওদের ফিচার্স গুলো। এইভাবে প্রশ্নগুলো আসে। আচ্ছা, তাহলে এটা খেয়াল রাখতে হচ্ছে আমাদের যে এইগুলো একটু তোমরা বাড়িতে আবার রিপিট করবে, এই 3টা ভালো করে পড়বে, আর আমাদের বাকিগুলো দরকার নেই। ঠিক আছে, আমি এবার চলে আসছি ফিচার্সে। আচ্ছা, একটু তোমরা নোট ডাউন করে নেবে। হ্যাঁ, একদম খুব অল্প অল্প করে। সোশ্যাল ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যাডোলেসেন্ট লার্নার। এটা কিন্তু অনেকবার এসছে প্রশ্ন এখান থেকে, দেখে রাখো। সোশ্যাল ক্যারেক্টারিস্টিক তার মানে একজন কিশোর বা একজন এই অ্যাডোলেসেন্ট লার্নার ও মেনলি সামাজিকতাভাবে কি কি বিহেভিয়ার করে। দেখবে যারা আমরা সাপোজ একটা ছাত্র, তার বয়স 11, 12, 13, 14, মানে যখন তারা মোটামুটি ওই মাধ্যমিক স্তরে আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হতে পারে 9, 10, 11, 12, এই তো এরা মানে পড়াশোনা করে। তো এদের মেনলি আমরা সামাজিক কি কি বৈশিষ্ট্য দেখতে পাই। দেখবে যদি খেয়াল করো, দেখবে এরা কিন্তু প্রচন্ড প্রচন্ড হারে তোমার এক্সপ্লোরিং হয়। মানে কি, তার মানে হচ্ছে নতুন নতুন আইডিয়া কিন্তু এরা এক্সপ্লোর করতে চায়। এটা একটা হলো। আচ্ছা, নাম্বার 2 দেখবে এদের কিন্তু আমাদের সামাজিক যেগুলো কালচার আছে, ঠিক আছে, এরা কিন্তু এদের প্রতি প্রচন্ড হারে আগ্রহী থাকে। আচ্ছা, তারপর দেখবে তুমি বন্ধু মহলে এরা কিন্তু অ্যাপ্রুভাল পেতে চায় প্রচন্ড হারে। বন্ধু মহলে নিজের বীরত্ব, নিজের হিরোইজম, হ্যাঁ, নিজের কাজের তোমার কাজে যে কাজকে প্রুভ করা, এগুলো কিন্তু সেন্স খুব স্ট্রং থাকে। আচ্ছা, আর কি তোমার দেখবে এখানে মেনলি দেখা যায় যে তারা কিন্তু
হিরোইক ডিডস গুলো খুব করতে চায়, ঠিক আছে। মডেল বিহেভিয়ার, একে বলা মডেল বিহেভিয়ার। হয়তো দেখা যাচ্ছে যে একটা একটা ফিল্ম দেখলো, সেখানে একটা নায়ক যেভাবে স্টান করেছে, যেভাবে রোল প্লে করছে, যেভাবে ডায়লগ বলছে, ওরা সেখানে সেটাকে এক্সপোজ করছে, এটা করে ওরা। আচ্ছা, তারপরে কি দেখবে যে ভিন্ন ভিন্ন যেগুলো আমাদের সমাজের মধ্যে যেগুলো ওয়ে অফ টকিং আছে, যেভাবে কথা বলা হয়, বা যে পদ্ধতিতে বেসিক্যালি একটা ছাত্রের বা একটা মানুষের বাচনিক বিকাশগুলো হয়, ওরা সেগুলো কিন্তু খুব ভালো মতো অ্যাকোয়ার করে, ঠিক আছে। আচ্ছা, এরা কিন্তু প্রচন্ড প্রচন্ড হারে ডিজায়ারাস হয়, এরা এখানে অ্যাম্বিশন তৈরি করতে পারে। এগুলো সবটাই কিন্তু সোশ্যাল স্ট্রাকচার। বোঝো কিন্তু আমি কি বলছি, যে একটা ডিজায়ার তৈরি করা, একটা অ্যাম্বিশন তৈরি করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, নাম্বার থ্রি হচ্ছে তোমার বন্ধু মহলে অ্যাপ্রুভাল খোঁজা। আচ্ছা, তারপরে কি এক্সপ্লোরিং দ্য নিউ নলেজ। এগুলো সবটাই কিন্তু আমার সামাজিক কাঠামো, এরা সবটাই এগুলো করে সমাজকে দেখে। তার মানে এই সমস্ত নলেজের সোর্স হলো সোসাইটি। তার মানে হচ্ছে এগুলো জন্মগত নয়, এরা কিন্তু এইগুলো কার্যকলাপ যে করে, তার মানে এগুলো কিন্তু মাতৃগর্ভে থেকে শিখে আসে না, ঠিক আছে। এরা সমাজে দেখে, আর ওরা সমাজকে ফলো করে, আর ওরা সমাজেই এগুলো রোল প্লে করতে চায়। তাই একে বলা হয়, এগুলোকে বলা হয় সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স বা সামাজিক বৈশিষ্ট্য, ঠিক আছে। এই হচ্ছে মেন জায়গা। আচ্ছা, সামাজিক যেগুলো সামাজিক বৈশিষ্ট্যগুলো হবে, তুমি একটু একটু এক্সটেন্ড করে দাও ব্যাপারটাকে, দেখবে তাহলে কিন্তু এখানে আমার চলে আসবে মোরাল ক্যারেক্টারিস্টিক্স। কেন কি, নীতিশিক্ষা বা মোরালস গুলো মানুষ সমাজ থেকেই শেখে। মানুষ তার জীবনে যতগুলো নীতিশিক্ষা শেখে, যেমন কিরকম, অ্যাজ ফর এক্সাম্পল, চুরি করা মহাপাপ, মিথ্যে কথা বলা উচিত নয়, সত্য কথা বলা উচিত, এই যে কথাগুলো আছে, এগুলো আমাদের পরিবার, প্যারেন্টস, সোসাইটি এবং স্কুল, আমরা এখান থেকে শিখি এগুলো, ঠিক আছে। তাহলে নীতিশিক্ষার সোর্স হলো পরিবার, সরি, বাবা মা, ফ্যামিলি, সোসাইটি, স্কুল, এই চারটা। তার মানে এই চারটাই তো সোশ্যাল স্ট্রাকচারের সঙ্গে যুক্ত আছে। তার মানে তোমার কোনো একটা মোরাল ব্যাপারকে বোঝা, ঠিক আছে, তাকে অ্যাপ্লাই করা, হ্যাঁ, তারপরে তোমার ধৈর্যশীল হওয়া, ঠিক আছে, কোনো একটা, তারপর সরি, বিশ্বাসযোগ্যতা অর্জন করা, মানে বিশ্বাসযোগ্য হওয়া, গ্রহণযোগ্য হওয়া, ঠিক আছে তো। তারপর মোরাল অ্যাডভাইস গুলোকে মেনে চলা, এগুলো সবটাই হচ্ছে তাদের মোরাল ক্যারেক্টারিস্টিক্স। তো মোরাল ক্যারেক্টারিস্টিক আর সোশ্যাল ক্যারেক্টারিস্টিক সব দুটো কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক। তো এই দুটো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আর একটা আছে আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, একটু পরে আসছি আমি। তাহলে তুমি ছোট করে 1-2 করে জাস্ট খাতায় নোট ডাউন করে রাখো কি কি আছে সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। যেমন কিরকম, নাম্বার 1 লিখে রাখো তুমি, অ্যাটেন্টিভ, মনোযোগী হওয়া, এটা সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 লিখে রাখো কমিউনিকেটিভ, বা কমিউনিকেশন, কমিউনিকেটিভ, তোমার যে কোনো টার্মে আসতে পারে। একটা শিশু খুব ভালো কথা বলতে পারছে, ঠিক আছে, খুব ভালো নিজেকে এক্সপোজ করতে পারছে, এই যে তার সেন্স অফ এক্সপোজার, এটা কিন্তু বেসড অন সোসাইটি। আচ্ছা, তারপর কি বললাম, এক্সপ্লোরিং বা এক্সপ্লোরেটিভ, এক্সপ্লোরেটিভ মানে ক্রিয়েটিভ, ঠিক আছে, একে বলা হয় ক্রিয়েটিভ। তো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভটা এখানে হবে না, কেন কি এটা বেসড অন মেন্টাল অ্যাক্টিভিটি, তাই এটা হবে এক্সপ্লোরেটিভ। টার্মটা খুব ভালো এটা। আচ্ছা, তারপরে কি তোমার ফন্ডনেস ফর সোশ্যাল কালচার। আচ্ছা, তারপরে কি হতে পারে, নাম্বার 5 তুমি লিখে রাখো অ্যাপ্রুভাল খোঁজা, সিকিং অ্যাপ্রুভাল অফ পিয়ার গ্রুপ বা অফ পিয়ার্স,
যারা এই পিয়ার্স মানে বন্ধু মহল, এই বন্ধু মহলে অ্যাপ্রুভাল খোঁজা, ঠিক আছে, যোগ্যতা প্রমাণ করা, এই সবটাই হচ্ছে তোমার সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তারপরে কি এক্সপেরিমেন্টাল। আচ্ছা, তারপরে কি নাম্বার 7, রিলেশন মেকিং টু আদার্স, অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, এগুলো সবটাই হচ্ছে আমাদের সোশ্যাল স্ট্রাকচার। তারপরে কি তোমার হেল্পফুল, হেল্পফুল, কম্পিটিটিভ, একসঙ্গে লিখে রাখো। এই যে সহযোগিতা করা, ঠিক আছে, কারোর সঙ্গে কম্পিট করা, এগুলো সবটা হচ্ছে আমাদের সামাজিক বৈশিষ্ট্য একটা বাচ্চার। কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা, অন্যের সঙ্গে রিলেশন তৈরি করা, এগুলো সবটাই হচ্ছে আমাদের সোশ্যাল স্ট্রাকচার। তো 11 থেকে 18 বছর বয়সে এটা তো আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড, ঠিক আছে। তো এরা এই পিরিয়ডে এইগুলো ফিচার্স মেনটেন করে। লেখা হয়েছে এটা? স্যার হ্যাঁ স্যার। শুনো, যদি তোমরা বই পড়তে যাও দেখবে বইয়ে কিন্তু মানে একদম ফ্ল্যাট ডিসকাশন করা আছে। হুম। আর না হলেও পয়েন্ট আকারে থাকলেও বড় বড় পয়েন্ট লেখা আছে, তুমি জাস্ট এই শব্দ আকারে লেখো, তোমার সময় কম লাগবে, মাথায় চাপ কম পড়বে। তবে যাদের বিষয় আছে এডুকেশন, তারা কিন্তু এই চ্যাপ্টারে এই তোমার মেনলি পেপার 1-এ খুব ওরা অনেকটা এগিয়ে থাকে। হ্যাঁ, যেমন তোমার এডুকেশন সাবজেক্টে না, ওদের পেপার 2-তে এই রিসার্চ চ্যাপ্টারটা পুরোটাই আছে। মানে পেপার 1-এর রিসার্চ আর ওদের পেপার 2-এর রিসার্চ একদম হুবহু সেম। মানে যারা পেপার 1 পড়ে রিসার্চ, যারা আমার কাছে পড়তো আগে অফলাইনে, আগে তো প্রচুর ছেলে মেয়ে পড়তো, একটা ব্যাচে ছিল 25 জন 30 জন করে। তা আমি দেখতাম যে ওদের পেপার 1 ক্লাস করছে আমার কাছে রিসার্চের, তো ওরা বললো স্যার আমাদের সাবজেক্টটাও হয়ে গেল। ওদের একটা বড় আছে ইউনিট রিসার্চ পেপার। আচ্ছা, এবার চলো তুমি ইমোশনাল, ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স, এর মানে হচ্ছে প্রাক্ষোভিক। কোনটা ইমোশন একটু বুঝে নাও। এই ইমোশন কিন্তু জন্মগত নয়, মানে আমরা কিন্তু মাতৃগর্ভ থেকেই ইমোশন নিয়ে আসি না। আমরা সমস্ত রকমের ইমোশন মানে প্রক্ষোভ শিখি আমরা সমাজ থেকেই, তার আফটার টেকিং বার্থ, ঠিক আছে। তাই প্রক্ষোভ হচ্ছে পুরোপুরি সামাজিক প্রক্রিয়া, খেয়াল রাখতে হবে। যেমন কিরকম, কি কি হতে পারে এক্সাম্পল, যেমন রাগ করা, ঠিক আছে, হিংসা করা, বুঝো, আনন্দ করা, উল্লাস করা, ঠিক আছে, বিদ্বেষ করা। এই যে রাগ, হিংসা, বিদ্বেষ, আনন্দ, দুঃখ, হাসি, কান্না, এগুলো সবটাই হচ্ছে আমাদের এক্সাম্পল অফ দ্য ইমোশনস। তো এই ইমোশনস গুলোকে বেস করে তোমাকে তার বৈশিষ্ট্য বের করতে হবে, ঠিক আছে। এই যেগুলো ইমোশন বললাম তাকে বেস করে একটা মানুষের মধ্যে তার ইমোশনাল বৈশিষ্ট্য তৈরি হবে। যেমন কিরকম, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিই, তার তোমার সুবিধা হবে। দেখবে হয়তো কোনো বাচ্চা যদি এরকম হয়, এক্সেসিভ ইমোশনাল হয়,
তার মানে হচ্ছে ও কিন্তু খুব সহজেই হয়তো কেঁদে যায়, খুব সহজেই হেসে যায়, ও দেখা গেলো খুব সহজেই, হ্যাঁ। তো এরা কিন্তু দেখবে এরা কিন্তু অ্যাংজিয়াস হয়, মানে এদের মধ্যে অ্যাংজাইটিটা খুব তাড়াতাড়ি চলে আসে। এই যে অ্যাংজিয়াস হচ্ছে একটা বৈশিষ্ট্য, অ্যাংজিয়াসনেস একটা বৈশিষ্ট্য। তারপর দেখবে হয়তো খুব বাচ্চা একটা শিশু বা যখন সে বিলং করছে এই স্টেজে, কৈশোরে, এরা খুব সহজেই দেখা যায় কোনো কিছু না পেলেই কষ্ট পায়, দুঃখ পায়, ঠিক আছে। মানে ওদের কোনো রকম পার্সোনাল ইন্টারেস্ট যদি আঘাতপ্রাপ্ত হয়, ওরা কিন্তু প্রচন্ড হারে ভেঙে পড়ে। এটা হচ্ছে আমাদের প্রাক্ষবিক বৈশিষ্ট্য। তারপর দেখবে যে অনেক বাচ্চা দেখা যায় এই এই আমাদের দেখেছি এই বয়সে যে তাদের একটা ওই তোমার রিবেল নেওয়ার একটা, মানে প্রতিহিংসা বা বদলা নেওয়ার একটা স্পৃহা, এটাও কিন্তু ইমোশনাল আউটবার্স্ট। এইভাবে দেখা ভিন্ডিকটিভ যাচ্ছে। স্যার, আরে ভিন্ডিকটিভ। আচ্ছা, তো এবার দেখা যাচ্ছে এই যে ঠিক এইভাবে হাইলি সেন্সিটিভিটি, অ্যাংজিয়াসনেস, ঠিক আছে, তো তোমার রিবেল এগেইনস্ট অথরিটি, বাবা মা কিছু বললো, ছেলে রেগে ফায়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে ব্যাপারগুলো সবটাই কিন্তু ইমোশনাল ফিচার্স, ঠিক আছে। কোনো একটা ব্যাপার নিয়ে সবসময় ভাবা, ডিপ কনসার্নড, ঠিক আছে। তারপর এক্সেসিভ এক্সট্রিম কনসাসনেস, নিজের নিজের ইমেজ যেন, নিজের ইমেজ ঠিক থাকে, হ্যাঁ। ওরা কিন্তু প্রচন্ড হারে সেন্টিমেন্টাল হয়, হুম। ওদের কোনোভাবেই তাদের ইমেজ যেন একটু একটু আঘাতপ্রাপ্ত না হয়, ঠিক আছে। তো এক্সট্রিম কনসাস থাকে ওরা নিজের যে সেলফ ইমেজের উপরে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ইমোশনাল আউটবাস্টের একটা ফিচার্স। তা লিখে নাও, 1 2 করতে অসুবিধা হবে, শুধু শব্দে লেখে নাও, শব্দে, বাক্যে লেখার দরকার নেই। আমি কি বললাম? একটা বললাম ডিপ কনসার্ন, যে কোনো ব্যাপারে ওরা খুব তাড়াতাড়ি মন খারাপ করে ফেলে। নাম্বার 2 অ্যাংজিয়াস। নাম্বার 3 লেখা রাখো তোমার মোটিভেটেড। এরা যে কোনো জিনিস জানতে, মানে মোটিভেশন টু নো অ্যান্ড লার্ন, জানা এবং শেখার এদের আগ্রহ প্রচুর এই বয়সে, এটাও কিন্তু একটা ইমোশনাল আউটবার্স্ট। আচ্ছা, আর কি বললাম তোমার আচ্ছা হ্যাঁ, আরেকটা বললাম এক্সট্রিম সেন্সিটিভিটি, এক্সট্রিম সেন্সিটিভ, এক্সট্রিমলি সেন্সিটিভ। আচ্ছা, নাম্বার 5 কি বললাম? এক্সট্রিমলি সেন্টিমেন্টাল। আচ্ছা, আর কি? নাম্বার 6 কি হবে? নাম্বার 6 তুমি লেখা রাখো তোমার তোমার এদের অ্যাটিটিউড, হ্যাঁ। এদের কিন্তু ডিফাইন্ড অ্যাটিটিউড এরা থাকে, ডিফাইন্ড অ্যাটিটিউড। আচ্ছা, আর কি বললাম? নাম্বার 7 বলেছিলাম একটু আগে তোমার এক্সট্রিম কনসাসনেস, এক্সট্রিমলি কনসাস, CIOUS, কনসাস টুয়ার্ডস সেলফ ইমেজ। এইগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এগুলোকে বেস করে তুমি 2 একটা আরো হয়তো বাড়াতে পারবে, প্রবলেম নেই। স্যার কি বললেন? এক্সট্রিমলি কনসাস টুয়ার্ডস সেলফ কি ইমেজ। লিখি? টুয়ার্ড। হ্যাঁ, টুয়ার্ডস সেলফ ইমেজ। দেখবে কৈশোর অবস্থায় ছাত্ররা ওদের যে সেলফ ইমেজ, ওদের যে নিজের যে প্রতিচ্ছবি, তাতে ওরা আঘাত লাগতে দেয় না, প্রচন্ড কনসাস থাকে এই ব্যাপারে। আচ্ছা, এই হলো আমাদের ইমোশনাল ফিচার্স। প্রশ্ন কিন্তু এগুলোই দিয়েই দিবে, হ্যাঁ, এই টার্মগুলো দিয়েই দেয় প্রশ্নগুলো। দেখা হয়েছে 1 থেকে 7?
স্যার কোশ্চেন গুলো কিরকম আসবে এখান থেকে? এক কোশ্চেন দুটো প্র্যাকটিস করাবো এক্সাম্পল। আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো। আমি কোশ্চেন বললাম যে কয়েকটা প্রথম দিকে। এখানে প্রশ্ন কেমন হয়, এখানে প্রশ্ন মেনলি আমি একটু আগে বলছিলাম যে হয়তো বলা হলো যে নিচের কোনটি একটা ছাত্রের ইমোশনাল বৈশিষ্ট্য, প্রশ্ন এসছে এগুলো, বা নিচের কোনটি একটা ছাত্রের সোশ্যাল ফিচার, ঠিক আছে, বা তোমাকে বলা হলো যে হুইচ অফ দ্য হু হয়তো বলছে যে হু অফ দ্য ফলোয়িংস আর দ্য এক্সপোনেন্ট ফিগার্স অফ বিহেভিয়ারিজম, ঠিক আছে তো। বা প্রশ্ন আসতে পারে তোমাকে ম্যাচিং দিচ্ছে, বাঁদিকে দিচ্ছে কগনিটিভ, ইমোশনাল, তোমার সোশ্যাল একটা আর দিচ্ছে, আর ডান দিকে দিচ্ছে ওদের একটা একটা করে বৈশিষ্ট্য, ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো আসে। আমি এবার চলে যাচ্ছি যেটা আমাদের লাস্ট আছে, কগনিটিভ। এটাও ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি জ্ঞানমূলক, তার মানে আমরা জ্ঞান দিয়ে যা যা কাজগুলো করি, মানে আমরা ইমোশন দিয়ে যা কাজ করি সেগুলো ওই যে অ্যাংজিয়াস, মোটিভেটেড, ঠিক আছে তো, সেন্টিমেন্টাল, ওগুলো আমরা সব কিন্তু ইমোশন দিয়ে করি, প্রক্ষোভ দিয়ে করি। আর যেগুলো আমরা কগনিশন দিয়ে করি, ঠিক আছে, সেগুলো বৈশিষ্ট্য আমরা বের করব। যেমন কি হতে পারে, ক্রিয়েটিভ, একটা শিশু এই সময় প্রচন্ড হারে ক্রিয়েটিভ হয়, ঠিক আছে, তাহলে এটা কিন্তু সে তার নলেজ লাগবে। আচ্ছা, তারপরে কি এই সময় দেখবে বাচ্চা কিন্তু থাকে সেলফ ডিপেন্ডেন্ট। হুম, তবে কিন্তু এই এই বয়সে এটা খুব বেশি দেখা যায় না, ঠিক আছে, অন্যের উপর ডিপেন্ড করে এটা, এটা এখানে হবে না। আচ্ছা, এখানে হতে পারে সেলফ রিফ্লেক্টিভ, হতে পারে সেলফ রিফ্লেক্টিভ। এটা মানে হচ্ছে বাচ্চা নিজে চিন্তা করতে পারে, বাচ্চা নিজে ভাবে, তার ফিউচার নিয়ে ভাবে, ফিউচার প্ল্যান নিয়ে ভাবে, সেলফ রিফ্লেক্টিভ, এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এখানকার বাচ্চা কিন্তু প্রচন্ড হারে হয়ে যায় অ্যানালিটিক্যাল, তার মানে হচ্ছে যে একজন কৈশোরকালে একটা ছাত্র কোনো ব্যাপারকে বিশ্লেষণ করতে খুব ভালো করে পারে, আর খুব ভালো করে করতেও চায়, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 4 কি হতে পারে, এখানকার শিশুগুলো কিন্তু ইভালুয়েটিভ হয়, এই বয়সের বাচ্চাগুলো, ঠিক আছে, এরা মূল্যায়ন করতে পারে, মূল্যায়ন করে। আচ্ছা, এবার কি নাম্বার 5 তুমি খেয়াল রাখবে, এক্সপেরিমেন্টাল। যদিও আমি এটাকে লিখেছিলাম সোশ্যালে, তবে কিন্তু এই কগনিটিভ ফিচার্স এর মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে এক্সপেরিমেন্টেশনে দুটো রিফ্লেকশন দেখা যায়, একটা তোমার কগনিশন আর সোসাইটি, তবে সেখানে কিন্তু কগনিশনের রেশিওটা অনেক বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কিউরিয়াস, কৌতূহলী হয় প্রচন্ড হারে, বাচ্চাগুলো প্রচন্ড কৌতূহলী হয়, লিখে রাখো। নাম্বার 7 লিখে রাখো, থটফুল। এখানে বাচ্চা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, লিখে রাখবে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে দে ক্যান থিঙ্ক কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্ত চিন্তা করতে পারে, ইনোভেটিভ স্যার না? হ্যাঁ একদম। হুম, এখানকার শিশুরা 11 থেকে 18 বছর শিশুরা প্রচন্ড হারে র্যাশনাল হয়, ঠিক আছে, এরা এখন যুক্তিবাদী হবে, এরা যুক্তি ছাড়া কোনো কিছু মানতে চাইবে না, এই কিশোররা। তো এগুলো হচ্ছে এই, আমি দেখো তুমি যুক্তি যুক্তি
খোঁজা বা যুক্তি দাঁড় করানো, এই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করা, ঠিক আছে, কৌতূহলী হওয়া, পরীক্ষা করা, মূল্যায়ন করা, বিশ্লেষণ করা, রিফ্লেক্টিভ হওয়া বা সৃষ্টিশীল হওয়া, সবটাতে কিন্তু জ্ঞান লাগবেই, ঠিক আছে। মানে কগনিশন লাগবেই। কগনিশনের ভালো বাংলা হচ্ছে প্রজ্ঞা, প্রজ্ঞা, ঠিক আছে। এই সমস্ত কাজ চিন্তা না করতে পারলে বা জ্ঞান অর্জন না করতে পারলে কোনো শিশু, দেখবে অনেক শিশু আছে জ্ঞান অর্জন করে না, ঠিক আছে, অনেক শিশু আছে জ্ঞান অর্জন করে না, মানে যাদের দেখবে যাদের যাদের আইকিউ লেভেলটা খুবই কম, ঠিক আছে, হয়তো ৭৫, ৫০, ৫৫, এই সমস্ত বাচ্চারা যারা খুব, যারা তোমার নির্বোধ শিশু, হ্যাঁ, যারা জড়বুদ্ধিহীন, হ্যাঁ, জড়বুদ্ধি সম্পন্ন শিশু, তো ওরা তো জ্ঞান অর্জন করে না সমাজ থেকে। তো ওরা ওরা থটফুলও হবে না, ওরা মূল্যায়নও করতে পারবে না, ওরা ব্যাখ্যাও করতে পারবে না, ওরা যুক্তিও দিতে পারবে না। তাহলে এই সমস্ত কাজে আমার জ্ঞান লাগছেই। তাই বলা হচ্ছে এগুলো হচ্ছে জ্ঞানমূলক বৈশিষ্ট্য। স্যার 5 নম্বরটা কি লেখা আছে? ৫ নম্বরটা লেখা আছে এক্সপেরিমেন্টাল। স্যার সোশ্যালে এক্সপেরিমেন্টাল আছে, এখানেও এক্সপেরিমেন্টাল আছে, ওটা কি বললেন আরেকবার বলবেন? মানে এক্সপেরিমেন্টেশনে একটা পরীক্ষণ পদ্ধতি আছে, হ্যাঁ, পরীক্ষণ, একেবারে এক্সপেরিমেন্টেশন। তো পরীক্ষণ যেটা প্রসেস, সেখানে দুটোই কেস ঘটবে। একটা হচ্ছে বাচ্চা সমাজ থেকে যা দেখবে সমাজে তাকে নিয়ে পরীক্ষা করবে, আর পরীক্ষা করার জন্য সে তার বুদ্ধি অ্যাপ্লাই করবে। তো তাই বলা হয় যে সোশ্যাল যেটা ফিচার, সেখানেও লাগে আমার এক্সপেরিমেন্টেশন ব্যাপারটা, আর এখানেও লাগবে। তবে কিন্তু বুদ্ধি ছাড়া যেহেতু এক্সপেরিমেন্ট করা যায় না, ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে বুদ্ধিমূলক বা জ্ঞানমূলক বৈশিষ্ট্যে এই টার্মটা বেশি অ্যাপ্লিকেবল। তো যদি আমার সোশ্যালে স্যার এখানে এরকম প্রশ্ন আসতে পারে না যে এই অপশন গুলো দিল, বললো এটা সোশ্যালের নাকি কগনিটিভের, ওখানে যদি এক্সপেরিমেন্টাল থাকে তো হ্যাঁ, তখন সেই তবে কিন্তু ক্ষেত্রে হ্যাঁ, আমি বললাম একটু আগে যে মানে এক্সপেরিমেন্টালে আমার কিন্তু কগনিটিভের ভাগটা থাকে বেশি, 80% প্রায়। হুম, আমরা কিন্তু তাহলে এই ক্ষেত্রে এখানেই যাব, সোশ্যালে যাব না। তুমি ওখান থেকে ওটা কাটতেও পারো, সমস্যা কিছু নেই। এক্সপেরিমেন্টেশনটা কিন্তু সোসাইটিতে থাকবে না, ওটা ওটা এই সেগমেন্টে থাকবে। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ, বলো। বলছি, কোন শিশুর রিভেঞ্জ নেওয়াটা কি ইমোশনাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ছে? হুম, বলবেন? একদম। আচ্ছা। রিভেঞ্জ মানে তো মানে তোমার বিদ্বেষ, বিদ্বেষপূর্ণ মনোভাব, হ্যাঁ। তো বিদ্বেষ হচ্ছে একটা ইমোশন। আচ্ছা, এবার দেখো, তাহলে আমার এই 3টা সেগমেন্ট হয়ে গেল, ঠিক আছে। আমি এবার চলে আসছি ছোট্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার অ্যাডোলেসেন্ট লার্নার এর সঙ্গে অ্যাডাল্ট লার্নারের পার্থক্য কি আছে, ঠিক আছে। একটু বুঝে নাও ব্যাপারগুলো। যে দেখবে
those who are the adult learners, তার মানে up 18 plus 18 and onward, ঠিক আছে তো, 18 and onward, এরা কিন্তু প্রচন্ড হারে রেসপন্সিবল হয়, এরা খুব দায়িত্বশীল হয়, তবে এরা কিন্তু খুব বেশি এরা হচ্ছে ইরেসপন্সিবল। তুমি যদি উল্টে দাও তাহলে এগুলো পেয়ে যাবে। আচ্ছা, নাম্বার 2 কি হতে পারে দেখবে? স্যার হ্যাঁ, স্যার ইরেসপন্সিবল কি হবে, মানে একদমই কি ইরেসপন্সিবল হয়, ক্যাজুয়াল হতে পারে? না আমি যদি এর সঙ্গে পার্থক্য করি না তাহলে কিন্তু এই টার্মটা ইউজ করতেই হবে। আচ্ছা মানে এবার দেখা যাচ্ছে যে কোনো একটা 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 বাচ্চা আমাদের যেমন আমাদের সমাজে এটা এগুলো অনেক বেশি ডিপেন্ড করবে একটা বাচ্চা কোন কালচারে কোন এথনিক গ্রুপে বিলং করে তার উপর অনেকটা এগুলো তৈরি হয়। যেমন আমাদের সমাজে যেটা দেখবে, আমাদের সমাজে তো আমরা মোটামুটি 21, 22, 23, 24, 25, 26 পর্যন্ত আমরা দায়িত্বশীল হতে পারি না। হুম, মানে আমরা কিন্তু দেখবে আপ টু 25, 24, 26 we are completely responsible, মানে we are completely dependent to others, কিন্তু মনোবিজ্ঞান তা বলে না। হুম, একজন অ্যাডাল্ট লার্নার ও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে আর এ ডিপেন্ডেন্ট হবে। যারা অ্যাডোলেসেন্ট এ কিন্তু ডিপেন্ডেন্ট হয় সমস্ত ক্ষেত্রে, অন্যের হেল্প খুঁজবে, হতে পারে বাবা মা বা কোনো বড় দাদা দিদি বা টিচার্স। হ্যাঁ, আর এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা, আর দেখবে এখানে কিন্তু ইমোশনটা কন্ট্রোল থাকে, এদের এদের ইমোশনটা কন্ট্রোল থাকবে। মানে একটা অ্যাডাল্ট লার্নার ইমোশন সে কিন্তু দেখবে যে হুট করে হেসে যাচ্ছে না, হুট করে কাঁদছে না। হ্যাঁ, ওরা স্থান কাল পাত্র ভাবতে পারে, কিন্তু এরা কিন্তু এদের হচ্ছে আনকন্ট্রোল ইমোশন, একটুতে রেগে যাচ্ছে, একটুতেই কাঁদছে, হ্যাঁ, একটুতেই রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা চলে আসছে। আচ্ছা, আর কি হতে পারে দেখবে তোমার আহ তোমার আচ্ছা, এরা কিন্তু এই যারা আমার অ্যাডাল্ট লার্নার আছে, অ্যাডাল্ট লার্নার এরা বেশিরভাগ দেখা যায় যে রেজাল্ট ওরিয়েন্টেড, এরা এরা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, ঠিক আছে তো? মানে এরা রেজাল্ট যেখানে পাবে না সেখানে কিন্তু এরা ইন্টারেস্ট পায় না। মানে যে কাজের ফলাফলটা হয়তো দীর্ঘমেয়াদী পরে আসবে, ওরা এই কাজে কিন্তু খুব বেশি মজা পায় না বা খুব বেশি ইন্টারেস্ট শো করে না। তবে এরা কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড না, ঠিক আছে? তাহলে এরা কি, এরা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড, ঠিক আছে? মানে রেজাল্ট আমার আসছে কি আসছে না এতে 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 ওরা ভ্রুক্ষেপ থাকে না এদের। ওরা যখন মেথডে বা প্রসেসে ইনভলভ আছে ওটাই ওদের সোর্স অফ প্লেজার। আচ্ছা, তারপরে কি দেখবে যারা আমার অ্যাডাল্ট লার্নার আছে এরা কিন্তু কি হয়, এরা হচ্ছে বেসিক্যালি তোমার প্রচন্ড হারে কি হয়, কম্পিটেন্ট হয় আর মাস্টার হয়। মানে একেবারে অ্যাকচুয়ালি বলা হয় এখানে মেইনলি যে দে এম টু মেক কম্পিটেন্স অ্যান্ড মাস্টারি ওভার দ্য ওয়ার্ক। যেহেতু এরা এরা অনেক বেশি এক্সপেরিয়েন্সড, কম্পিটেন্ট বা দক্ষ, এবং কোনো কাজে মাস্টার হওয়ার জন্য অবশ্যই লাগবে অভিজ্ঞতা। তো আমরা সবাই জানি যে অ্যাডাল্ট লার্নার কিন্তু মোর এক্সপেরিয়েন্স দ্যান দ্য অ্যাডোলেসেন্ট লার্নার। ন্যাচারালি এরা কিন্তু অনেক লেস কম্পিটেন্ট হবে, এরা হচ্ছে লেস কম্পিটেন্ট, লেস মাস্টারি। এইগুলো তোমাকে পার্থক্য করতে হবে। আচ্ছা, আর কি হতে পারে দেখবে যারা আমার লিখে দিয়েছি একই কথা আছে, সেলফ ডিরেক্টেড কথাটা একই আছে।
মোটামুটি 5-6-7টা পয়েন্ট তোমাকে খেয়াল রাখতে হচ্ছে। হুম, আরো আছে, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। মানে দেখবে তোমার যারা আমার অ্যাডাল্ট লার্নার আছে, এরা বেসিক্যালি প্র্যাকটিক্যাল হয় খুব। হ্যাঁ, এরা খুব প্র্যাকটিক্যাল হয়, মানে এরা মানে লার্নিং বাই ডুইং কে বেশি করে বিশ্বাস করে। ঠিক আছে, কোন একটা অ্যাক্টিভ এবং মানে দে প্রেফার টু বি অ্যাক্টিভ অ্যান্ড লার্নিং বাই ডুইং। ঠিক আছে, মানে কোনো কিছু শুনলো, হ্যাঁ, কোনো কিছু দেখলো, তাতে এরা বিশ্বাস করবে, এরা এরা মেনলি করে না। এরা নিজের হাতে কাজটা করবে, তবেই তারা ব্যাপারটাকে বিশ্বাস করবে। একে বলা হয় প্র্যাকটিক্যালিটি। হ্যাঁ, আর এরা কিন্তু লেস প্র্যাকটিক্যাল হয়। হয়তো কি হয় যে এখানটায় ওরা সবটাতেই মানে লার্নিং বাই ডুইং এ বিশ্বাস করে না। যদি কোনো একটা অভিজ্ঞ ব্যক্তি বা টিচার যা বলে দিচ্ছে, যা শুনলো ওটাই ফাইনাল, যে হ্যাঁ আমাকে স্যার বলেছে মানে ঠিক আছে, ব্যাপারটা এরকম। এরা এরা লেস প্র্যাকটিক্যাল হয়। এই তো মোটামুটি ক্লাসটা এরকমই হবে। আমি এর পরের দিন কিছু কোশ্চেন্স নিয়ে আসবো, দেখবে তোমার অনেকটা ইজি লাগবে। আচ্ছা, এনি কোশ্চেন কারো কাছ থেকে? দুই একটা ব্যাপার তোমরা একটা বাড়িতে দেখে নেবে, তো সেটা হচ্ছে লার্নিং ডিসঅর্ডার। এটা কারো জানা আছে? মানে লার্নিং ডিজিজ গুলো, যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, কেউ জানো? হ্যালো?